মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান সংঘাত এখন আর কেবল আঞ্চলিক সীমাবদ্ধতায় স্থির নেই, বরং তা এক বৈশ্বিক রাজনৈতিক সমীকরণে রূপ নিয়েছে। এই সংকটে রাশিয়ার ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সাম্প্রতিক মস্কো সফরের পর। রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার কাউন্সিলের পরিচালক ইভান ত্রিমোফিভ মন্তব্য করেছেন, এই সংঘাতে রাশিয়া ইরানকে সরাসরি সমরাস্ত্র দেয়নি, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিশেষ উপহার দিয়েছে, আর তা হলো রাজনৈতিক সমর্থন এবং কূটনৈতিক অবস্থান। কেন রাশিয়ার এই রাজনৈতিক সমর্থন এবং কূটনৈতিক অবস্থান সমরাস্ত্র প্রদানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? কারণ রাশিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার কারণে তার প্রতিটি অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ ওজন বহন করে। 2025 সালে স্বাক্ষরিত ইরান রাশিয়া চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক পৌঁছেছে এক অনন্য উচ্চতায়। এই প্রেক্ষাপটে মস্কোর জন্য সবচেয়ে কার্যকর কৌশল হল সংঘাতকে প্রশমিত করে শান্তির পক্ষে অবস্থান নেওয়া। তবে স্বল্প মেয়াদে তেলের দাম বৃদ্ধি বা ইউক্রেন যুদ্ধ থেকে আন্তর্জাতিক মনোযোগ সরিয়ে নেওয়ার মতো কিছু সুবিধা রাশিয়ার পাওয়ার সম্ভাবনা থাকলেও রাশিয়া কিন্তু দীর্ঘমেয়াদে এসব যথেষ্ট মনে করছে না। কারণ পশ্চিমা নিষেধাজ্ঞার এই সময়ে তেলের বাজারে সাময়িক লাভ রাশিয়ার অর্থনৈতিক কাঠামোর মৌলিক সমস্যাগুলো সমাধান করতে পারবে না। একইভাবে ইউক্রেন সংঘাতেও শুধুমাত্র বাহ্যিক পরিস্থিতির পরিবর্তন যথেষ্ট নয়। ফলে রাশিয়ার স্বল্পমেয়াদী মুনাফার পরিবর্তে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও ঝুঁকি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ইরানের সংকট, অতিরিক্ত জ্বালানি মূল্যের কারণে বৈশ্বিক অর্থনীতিতে মন্দা এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক আর্থিক কেন্দ্রগুলোর অস্থিরতার কারণে মধ্যপ্রাচ্যের রুশ কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রমের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই বাস্তবতাই রাশিয়াকে সংঘাত রোধে সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিতে উদ্বুদ্ধ করছে। সামরিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সংঘাতে ওয়াশিংটন ও তেল আবিব প্রত্যাশিত আন্তর্জাতিক সমর্থন পায়নি। এমনকি ন্যাটোর ইউরোপীয় মিত্ররাও সরাসরি যুদ্ধে অংশগ্রহণ বা হরমুজ প্রণালীতে মাইন অপসারণের মতো কাজে অনীহা দেখিয়েছে। এমনকি চীন ও ভারত সরাসরি সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছে। ভারতের মতো দেশ তাদের বিপুল সংখ্যক শ্রমিকের নিরাপত্তার কথা বিবেচনা করে এই যুদ্ধ থেকে দূরত্ব বজায় রাখছে। এই প্রেক্ষাপটে রাশিয়া ইরানের কূটনৈতিক বিচ্ছিন্নতা ভাঙতে প্রধান শক্তি হিসেবে কাজ করছে। এদিকে ওয়াশিংটন এখনও সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং প্রয়োজনে আঘাত হানার সক্ষমতা রাখলেও মার্কিন নৌবাহিনীর কিছু কাঠামোগত দুর্বলতা স্পষ্ট করেছে। যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক হওয়ায় তারা অবরোধ থেকে কম ক্ষতিগ্রস্ত হলেও রাশিয়ার পক্ষ থেকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। মস্কোর মতে, পারমাণবিক স্থাপনায় আঘাত হানা হলে তা কেবল ইরান নয়, পুরো অঞ্চলে তেজস্ক্রিয় দূষণ ও ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনবে। রাশিয়া ইরানের ওপর জাতিসংঘের অনুমোদনহীন যে কোনো একতরফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধের ঘোর বিরোধী। তবে 2025 সালের চুক্তিটি কোনো পূর্ণাঙ্গ সামরিক জোট নয়, বরং একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কাঠামো মাত্র। রাশিয়া উপসাগরীয় অন্যান্য দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে চায়, ফলে তারা এমন কোনো পদক্ষেপ নিতে চায় না যা আঞ্চলিক সংঘাতকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যায়। অর্থাৎ এই যুদ্ধ সামনে এনেছে এক নতুন বাস্তবতাকে, আর তা হলো মার্কিন সামরিক শক্তির একচ্ছত্র আধিপত্য এখন সীমাবদ্ধতার মুখে। শক্তির পরিবর্তে এখন সাইবার, অর্থনীতি ও তথ্য যুদ্ধের সমন্বয়ে হাইব্রিড যুদ্ধ বেশি গুরুত্ব পাচ্ছে। এদিকে ইরানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি টেকসই অর্থনৈতিক ও উন্নয়ন মডেল তৈরি করা। ইরান যুদ্ধের চাপ সহ্য করার সক্ষমতা দেখালেও দীর্ঘমেয়াদে উন্নয়নের জন্য তাদের একটি কৌশলগত বিরতি প্রয়োজন, যাতে তারা তাদের অভ্যন্তরীণ অর্থনীতি পুনর্গঠন করতে পারে। অর্থাৎ বর্তমান সংঘাতে সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক অবস্থান ও আন্তর্জাতিক সমর্থনই প্রধান নিয়ামক হয়ে উঠেছে এবং রাশিয়া সেই ক্ষেত্রে ইরানকেই দিচ্ছে সবচেয়ে বড় সহায়তা।